কম্পিউটারের ডিসপ্লে এবং আমাকে শোনা যাচ্ছে ঠিক মতো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা। Yes, sir. Okay, so this is our last chapter before midterm exam. So chapter 4. So আমরা chapter 2 একটা সেকশনে একটা পার্ট করাইছি আর আপনাদের দুইটা সেকশনে chapter 2 ধরা হয় না, এটা পুরো পিওর ম্যাথ। সো আমরা এটা ফিজিক্যালি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই চ্যাপ্টার 4 এটা হচ্ছে কম্বিনেশন, ঠিক আছে। চ্যাপ্টার 1 এবং 2 হচ্ছে পিওর থিওরি, চ্যাপ্টার 4 চ্যাপ্টার 2 হচ্ছে পিওর ম্যাথ, ওটা হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 হচ্ছে পিওর ম্যাথ আর চ্যাপ্টার 4 হচ্ছে কম্বিনেশন, ঠিক আছে। সো আমরা 50% থিওরি থাকবে ইন মিড টার্ম এক্সাম এবং 50% ম্যাথ থাকবে। হ্যাঁ, তিনটা ম্যাথ থাকবে, আবার তিনটা থিওরি থাকবে। একটা থিওরি অল্টারনেটিভ পাবেন, একটা সেট কোশ্চেন অল্টারনেটিভ পাবেন। এটা 6টা থেকে 5টা না। মাহপারভেজ স্যার কোশ্চেনটা যেভাবে করে সেটা হচ্ছে যে সে মনে করেন যে কোনো একটা সেটের এগেনস্টে আরেকটা সেট দেয়, ঠিক আছে। সো একটা সেটের ভিতরে অল্টারনেটিভ পাবেন আর বাকি সবগুলো চারটাই অ্যান্সার করতে হবে, তাহলে এটা আবার থিওরিতে পাবেন, ঠিক আছে। সো আইদার 1 নাম্বার কোশ্চেন অথবা 2 নাম্বার কোশ্চেনে একটা অল্টারনেটিভ পাবেন। সো এভাবে তিনটা থিওরি থাকবে আপনার, তিনটা থিওরি থেকে দুইটা থিওরি অ্যান্সার করতে হবে আর তিনটা ম্যাথ থাকবে, ঠিক আছে। সো তিনটা ম্যাথে 15 আর দুইটা থিওরিতে হচ্ছে 10, 15 আর 10 আপনার 25। তো চ্যাপ্টার 4, ইন দিস চ্যাপ্টার বেসিক্যালি এই জায়গা একটা থিওরি পার্ট আছে অ্যাজ ওয়েল অ্যাজ একটা ম্যাথ পার্ট আছে। এই জায়গা থেকে একটা থিওরি কোশ্চেন থাকবে, একটা ম্যাথ কোশ্চেন থাকবে। চ্যাপ্টার 1 থেকে একটা থিওরি থাকবে, চ্যাপ্টার 2 থেকে একটা থিওরি থাকবে, চ্যাপ্টার 3 থেকে দুইটা ম্যাথ থাকবে আর এখান থেকে একটা ম্যাথ থাকবে। এই হচ্ছে আমাদের মিড টার্মের কোর্সের ডিজাইন, ঠিক আছে। সেইভাবে আপনারা পড়ালেখা করবেন। সো মাইক্রোফোনটা অফ রাখেন সবাই। আমাদের লাস্ট চ্যাপ্টার, দ্যাট মিন্স চ্যাপ্টার 4, দিস ইজ কল্ড প্রসেস অ্যান্ড টেকনোলজিস। So we already discussed this is another part or another activities of an operations manager, ঠিক আছে। সো আমি যখন বলছিলাম ফার্স্ট চ্যাপ্টারে যে অ্যাজ এ অপারেশনস ম্যানেজার আপনাকে 9টা কাজ করতে হবে। তার ভিতরে আমরা গতকালকে একটা কাজ নিয়ে ডিসকাস করছি, দ্যাট ওয়াজ operations strategy. That means how to prepare a operations strategy, then how to implement or deploy the strategy, then where you have to take strategic decision. That part we already completed, and today basically we start your another activities. This is called process and technologies. So what is the meaning of process? What does it mean? Process বলতে আসলে আমরা কি বুঝি? সো প্রসেস মানে হচ্ছে জাস্ট ইংলিশ একটা প্রশ্নবোধক শব্দ, সেটা হচ্ছে হাউ, ঠিক আছে। হাউ মানে হচ্ছে কি? কিভাবে স্যার? কিভাবে। তাহলে এটাই হচ্ছে প্রসেস। তাহলে প্রসেসে অ্যানাদার সিনোনিম হচ্ছে হাউ। এই আমাদের যে কোর্সটা, এই কোর্সের কাজ কি? অপারেশনস, তাই না? আমার কোর্সের কাজ কি? অপারেশনস স্যার। Operations. অপারেশনস মানে কি? ট্রান্সফরমেশনস। অপারেশনস মানে হচ্ছে Transformation. ট্রান্সফরমেশনস মানে কি? র ম্যাটেরিয়াল থেকে ফিনিশড গুডস তৈরি করা। ধাপে ধাপে খেয়াল করবেন, হ্যাঁ, যাতে কথাগুলো যেন গুছায়ে আমরা বুঝতে পারি। তাহলে আমি আই রিপিট এগেইন, আমাদের এই কোর্সের মেইন কাজই হচ্ছে অপারেশনস। সো হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ অপারেশনস? ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে হচ্ছে রূপান্তর। কি রূপান্তর করব? আমরা র ম্যাটেরিয়ালকে ট্রান্সফর্ম করব, কনভার্ট করব ইনটু ফিনিশড গুডসে, ঠিক আছে। তাহলে প্রসেসটা কি? প্রসেস হচ্ছে হাউ। হাউ মানে হচ্ছে কিভাবে। তার মানে হচ্ছে আমরা এই শব্দ থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি এই চ্যাপ্টারটা আমাদেরকে কি নিয়ে কথা বলতেছে। দ্যাট মিন্স হাউ মানে কিভাবে আমরা
র ম্যাটেরিয়ালকে অর ইনপুটকে কনভার্ট করব ইনটু ফিনিশড গুডসে, সেই পদ্ধতি। ঠিক আছে, সেই পদ্ধতি নিয়ে বেসিক্যালি এই চ্যাপ্টারে কথাবার্তা হবে। এখন আসেন, আমরা যখন কোনো একটা প্রোডাক্ট প্রডিউস করতে চাই, ভেরি সিম্পলি, ঠিক আছে, আপনি যদি ভাত রান্না করতে চান, ঠিক আছে, আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম রেস্টুরেন্ট বিজনেস। সো সেই রেস্টুরেন্ট বিজনেসে আপনি যদি ভেরি সিম্পলি বয়েলড রাইস, ইউ ওয়ান্ট টু প্রডিউস বয়েলড রাইস, ঠিক আছে, ভাতকে সিদ্ধ করে, মানে চাউলকে সিদ্ধ করে ভাত তৈরি করবেন, এই শুধুমাত্র এইটুকু কাজের জন্য চিন্তা করেন তো কতগুলো প্রসেস আমাদের হাতে অ্যাভেলেবল আছে, বলেন তো একটা একটা করে। স্যার চাল কেনা, না না, এটা তো রিসোর্স কালেকশন পদ্ধতি। চাউলকে ভাত করার কি কি পদ্ধতি আছে, কি কি পদ্ধতিতে আমরা ভাত রান্না করতে পারি? স্যার রাইস কুকারে রান্না করতে পারি বা গ্যাসের চুলা ইউজ করে। রাইস কুকার হচ্ছে আমাদের একটা অপশন, দেন আমরা গ্যাসের চুলায় রান্না করতে পারি, দেন ইন্ডাকশন করতে পারি, স্যার মাটির চুলা রান্না করতে পারি। ইন্ডাকশন চুলায় রাঁধতে পারি, মাটির চুলায় রাঁধতে পারি, আর কি হতে পারে? আর পাওয়া যাচ্ছে না, আরো অনেক পাওয়া যাচ্ছে। স্যার অনুষ্ঠানের মতো মাটিতে গর্ত করে কেরাসিন তারপর তেল দিয়ে রান্না করতে দিয়ে পারি না? করতে পারি। জি স্যার। কেরাসিন তেল দিয়ে রান্না করতে পারি না? স্টোভ, কেরাসিন তেলের চুলার নাম কি? স্টোভ দিয়ে রান্না করতে পারি। ঠিক আছে, তারপরে আপনি দেখবেন, এই যে আমি সেদিনকে একটা মাদ্রাসায় গেছিলাম আমাদের গোপালগঞ্জে, গহরডাঙ্গা মাদ্রাসায়, এই গত রোজায় না তার আগের রোজায় গেলাম, ঠিক আছে, ওইখানে একটা ইফতার মাহফিলের দাওয়াতে গেছিলাম, ঠিক আছে। সো ৬,০০০ লোক, ঠিক আছে, ৬,০০০ বাচ্চা কাচ্চা ওইখানে থাকে, তাদের মানে বোর্ডিং, তাদের রান্না বান্না ওইখানে নিয়মিত হয়। তো আমার খুব উৎসাহ ছিল যে এই ৬,০০০ লোকের, ঠিক আছে, ৩ বেলা খাবারটা কিভাবে রান্না হয় এবং কিভাবে ডিস্ট্রিবিউট হয় আমরা দেখব। আমরা ইন্ডিয়াতে অনেক, ওই যে ডিসকভারি চ্যানেলে ইন্ডিয়ার অনেক বড় বড় রান্নাঘরের দেখছি, তাই না, যে তারা কিভাবে এত খাবার রান্না করে ইত্যাদি ইত্যাদি। তো ঠিক সিমিলারলি আমি স্বচক্ষে আমার এই ৬,০০০ স্টুডেন্টদের খাবার রান্না করার পদ্ধতি আমার দেখার একটা ইচ্ছা ছিল। তো সেখানে গেলাম, তো দেখলাম যে তারা ওইখানে, এটা গহরডাঙ্গা মানে হচ্ছে গোপালগঞ্জের একটা থানা, টুঙ্গিপাড়া, তার থেকে একটা রিমোট গ্রাম গহরডাঙ্গা, সেই জায়গায় একটা মাদ্রাসা, মাদ্রাসাটা অনেক বড়, লার্জ, এবং ওয়ান অফ দা, মানে লার্জেস্ট কওমি মাদ্রাসা ইন বাংলাদেশ, ঠিক আছে, এবং খুব কোয়ালিটি এডুকেশন দেওয়া হয়, কওমি এডুকেশন দেওয়া হয় সেখানে। তো এই মাদ্রাসায় দেখলাম যে তারা ভাত রান্না করতেছে টোটালি টেকনোলজি বেসড, ঠিক আছে, ইলেকট্রিক। তার মানে হচ্ছে কি যে, মনে করেন যে এক একটা ট্রে, জাস্ট বড় বড় একটা ট্রে আছে, ট্রের ভিতরে ১০ কেজি করে চাউল দিয়ে দিচ্ছে, শেষ, দিয়ে ট্রেটা আটকায় দিচ্ছে, এরকম ধরেন ৫-৭টা ট্রে আছে, দিয়ে আটকায় দিচ্ছে, ওই অটোমেটিক্যালি পানির সাপ্লাই, ওয়াশিং মেশিনের মতো পানির সাপ্লাই চলে যাচ্ছে, তারপরে আপনার ভাত হয়ে যাচ্ছে, ভাত হয়ে গেলে সিগন্যাল দিচ্ছে, ট্রে গুলো নিয়ে একটা বড় জায়গা ঢেলে ফেলতেছে। মনে করেন যে দিস ইজ অ্যাবাউট 15 to 20 মিনিটস টাইম কনজিউমিং ইস্যুস, ঠিক আছে। এভাবে ১ ঘন্টার মধ্যে তারা কি করতে পারতেছে, মনে করেন যে ১ মণ, মানে ২ মণ ৩ মণ চাউলের ভাত রান্না করতে পারতেছে, দ্যাট মিনস ৬,০০০ স্টুডেন্টের ভাত রান্না করতেছে, ঠিক আছে। প্যারালালি পাশে আবার দেখলাম যে বড় লম্বা চুলা, ঠিক আছে, চুলার ভিতরে ওইখানে অনেক লেবার আছে, তারা আগে চুলার ভিতরে লাকড়িগুলো গুছায় রেখে দেয়, তারপরে একটু হালকা কেরোসিন তেল দিয়ে পুরো, মনে করেন যে অ্যাবাউট 100 মিটার দূরত্ব এরকম একটা চুলা, ওই ভিতরে লাকড়িগুলো আগে সেট করে কেরোসিন তেল দিয়ে একবার আগুন দিয়ে দেয়, দিলে লাকড়ি এখানে জ্বলতে থাকে, আর উপরে মনে করেন বড় বড় ওই যে রস জাল দেওয়ার মতো এরকম আছে, তার ভিতরে মনে করেন তরকারি বা টিয়া দিচ্ছে নামাচ্ছে এরকম করে, মনে করেন যে 2 or 3 আওয়ার্স এর ভিতরে ৬,০০০ লোকের সমস্ত খানাপিনা রেডি হয়ে যাচ্ছে। এরপরে একটা জায়গায় স্তূপ করতেছে, সেখান থেকে টিম, গ্রুপ ভাগ করা আছে, যে একটা টিমে ২০ জন, তার থেকে একজন লিডার থাকবে, এই একজন এসে খাবারগুলো নিয়ে যাবে, নিয়ে তারা ওই ২০ জন আবার ডিস্ট্রিবিউট করবে, ঠিক আছে। এরকম লিডাররা চলে আসতেছে, তারা তাদের পট আছে, পটে খাবার দিয়ে দিচ্ছে, লিডাররা যাদের রুমে নিয়ে যাচ্ছে, ওই রুমে ২০ জন ছেলে পেলে থাকে, তাদেরকে আবার ওই লিডার
তার খাবার যোগ ওই 20 জনের খাবার ভাগ করে দিয়ে দিচ্ছে। এভাবে পুরো খাবারটা 6000 লোকের খাবার ডিস্ট্রিবিউট হচ্ছে একটা সেন্টার পয়েন্ট থেকে। ঠিক আছে? তো যেটা বলতেছিলাম আমরা we are discussing about process. So সিম্পল যদি আমরা ভাত রান্না করতে যাই, সেই ভাত রান্না করার আমরা about 5 to 6 অল্টারনেটিভ ওয়েজ পাইছি, পদ্ধতি পাইছি। এই পদ্ধতিগুলোই হচ্ছে প্রসেস। এখন আপনার কাছে কি মনে হয় অ্যাজ এ অপারেশন ম্যানেজার সবগুলো ওয়েই ইফেক্টিভ? নো স্যার। সবগুলো সিস্টেমই কি সব জায়গার জন্য পারফেক্ট? নো স্যার। পারফেক্ট না। এখন আপনি যদি চান যে ওইরকম একটা সিস্টেম আপনার বাসায় ডেভেলপ করবেন, ইজ ইট পসিবল? নো স্যার। নো স্যার। সম্ভব। আবার আপনি বাসায় যে পদ্ধতিতে রান্না করেন ওইভাবে 6000 লোকের খাবার রান্না করবে, এটা কি পসিবল? নো নো স্যার। স্যার। সম্ভব না। তাহলে প্রসেস হচ্ছে কি যে এজ এ অপারেশন ম্যানেজার আপনাকে প্রত্যেকটা প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টগুলো আপনার ফ্যাক্টরিতে তৈরি করেন সেই প্রোডাক্ট তৈরি করার জন্য আপনার যে অ্যাভেলেবল প্রসেস গুলো আছে সেই প্রসেস গুলো আপনাকে জানতে হবে। সেই প্রসেস গুলোর কোনটা কখন কস্ট ইফেক্টিভ, কোনটা কখন কোয়ালিটি গুডস প্রডিউস করতে সাহায্য করবে, এইগুলো ইভালুয়েট করা এবং সেখান থেকে কার্যকরী প্রসেসটা চুজ করাটাই হচ্ছে আমার এই কোর্সের মেইন থিম। ক্লিয়ার স্যার? ইয়েস স্যার। তাহলে আপনি শুধু ভাত না, যে কোনো কিছু যদি তৈরি করতে চান, সেটা আপনার একটা অ্যাসাইনমেন্ট হতে পারে, সেটা হতে পারে আপনার একটা ওই যে টি-শার্ট, সেটা হতে পারে আপনার বেকারি, সেটা হতে পারে আদার্স অন্য কিছু। প্রত্যেকটার ক্ষেত্রেই এখন অল ডে ইউনিভার্সে মাল্টিপল ওয়েজ, মাল্টিপল অল্টারনেটিভস অ্যাভেলেবল। Among these alternatives, as a operation manager, is you have to evaluate each and every alternatives critically, and then আপনাকে আপনার টার্গেট মার্কেট, আপনার টার্গেট কাস্টমারের উপর ডিপেন্ডস করে চুজ করতে হবে হুইচ ওয়ান ইজ মোর সুইটেবল ফর ইউ। এই সুইটেবল কিসের দিক থেকে? কস্টের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে, ঠিক আছে, ইফিসিয়েন্সির দিক থেকে আপনাকে চুজ করতে হবে। এইগুলো নিয়েই ডিসকাস করাটা হচ্ছে প্রসেস। অ্যান্ড দেন টেকনোলজি। সো টেকনোলজি হচ্ছে প্রসেসের একটা পার্ট। প্রসেসের কি একটা পার্ট স্যার। পার্ট। এই টেকনোলজিটা, ঠিক আছে, হেল্পিং হ্যান্ড। টেকনোলজি হচ্ছে একটা টুলস। ঠিক আছে, আমি বারবার একটা কথা বলি, হোয়াট ইজ টুলস? ঠিক আছে, টুলস মানে হচ্ছে যন্ত্রপাতি। ঠিক আছে, আমরা এই যে ইয়া ছুরি, চাকু চিনি না আমরা, ছুরি চাকু, জি স্যার। এটা কি একটা টুলস না অন্য কিছু? টুল স্যার। এটাও একটা টুলস। ঠিক আছে, এখন এই ছুরি দিয়ে কত কিছু করা যায় না? টাকা ইনকাম করা যায়। ইয়েস স্যার। ছুরি দিয়ে টাকা ইনকাম করা যায়। ছুরি দিয়ে শশা কেটে বিক্রি করা যায় না? খালি নেগেটিভ চিন্তা করছ কেন? জি স্যার। ছুরি দিয়ে আরো অনেক কাজ করা যায় না? এখন তুই ছুরি দিয়ে কি কাজ করবি এটা ডিপেন্ডস করবে কি তোর উপরে না এই ছুরির উপরে? স্যার আমার উপরে। আপনার উপরে। তার মানে অ্যাজ এ অপারেশন ম্যানেজার আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন টুলসটা কখন কিভাবে ইউজ করবেন এবং এটার ইম্প্যাক্ট। ঠিক আছে, এখন টুলস থাকলেই তো ইউজ করা যাবে না। ঠিক আছে, কোথাও ইউজ করা যাবে, কোথাও ইউজ করা যাবে না। ঠিক আছে, যেমন ধরেন আমি প্রায় একটা এক্সাম্পল দিই এই টুলস নিয়ে কথা বলতে, যে ধরেন আমরা বিভিন্ন বাসায় যখন যাই মেহমান হিসাবে, তখন আমাদেরকে আপেল সার্ভ করে, কাটা আপেল। ঠিক আছে, এই কাটা আপেল খেতে যে আমার ভিন্ন ভিন্ন বাসায় ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। এমন অভিজ্ঞতা হয়েছে যে আপেল খেতে গেলে আপেল হচ্ছে ভেরি মাচ স্মেল সেন্সিটিভ। ও যার সংস্পর্শে যাবে ওর স্মেলটাও অ্যাবজর্ব করে ফেলে। ঠিক আছে, সো সচেতন যারা তারা আপেল কাটার জন্য স্পেশাল ছুরি রাখে। আর যারা সচেতন না, স্মার্ট না, তারা ওই মনে করেন একই বটি দিয়ে আপেলও কাটে, মরিচও কাটে, আবার মাছও কাটে। তো এরকম ভিন্ন ভিন্ন জায়গায় আপেল খেতে যে আমি ভিন্ন ভিন্ন স্মেল পাইছি। ঠিক আছে, তাহলে এই যে যে ডিফারেন্ট স্মেল আমি পাচ্ছি,
What is the reason? Reason is যে those guys basically do not know how to use these tools. ঠিক আছে, কখন কোন টুলসটা ইউজ করতে হবে সেটা জানে না। সো আমি ওই কথাটাকে এখানে আমি নিয়ে আসতে চাচ্ছি যে টেকনোলজি দিস ইজ অলসো অ্যানাদার টুলস, ঠিক আছে, দ্যাট হেল্পস ইওর প্রসেস। ঠিক আছে, এখন যেহেতু এটা আমাকে প্রসেসে হেল্প করবে, বাট অ্যাজ এ অপারেশন ম্যানেজার আমি চাইলেই কি টুলস ইউজ করতে পারবো? এটা হচ্ছে অ্যাজ এ অপারেশন ম্যানেজার ইওর স্ট্র্যাটেজিক ডিসিশন, যে আমি কখন কোথায় টুলস ইউজ করতে হবে, করা উচিত অথবা করা উচিত না। ঠিক আছে, ধরেন ঢাকা শহরে যখন আমরা একটা বাসার ছাদ দেই, তখন হচ্ছে কি যে ঢালাইটা আছে মশলা, এই যে খোয়া সিমেন্ট বালু মিক্সার করে আমাদের ছাদের উপরে, এগুলো আমরা ম্যানুয়ালি করি। ধরেন 1000-1500 ফিটের যখন একটা ছাদের ঢালাই হয়, তখন এটা ম্যানুয়ালি করে মাথায় করে নিয়ে ছাদের উপর দেয়, যখন 3 তলা 4 তলা ছাদ হয়, বিল্ডিং হয়। বাট ইন কেস অফ ডিআইইউ ড্যাফোডিলের যে মেয়েদের যে হলটা হলো, ওই হলে যদি মনে করেন এরকম ম্যানুয়ালি মিক্সার তৈরি করে যদি ছাদে নিয়ে ঢালাই দেওয়া হতো, তাহলে ওই বিল্ডিংটা হতে কয় বছর সময় লাগতো? তাহলে ওই জায়গার ওই ছাদের ঢালাইগুলো কিভাবে হয়েছে বলতে পারবেন? স্যার টেকনোলজি বেসড। টেকনোলজি বেসড। বড় বড় মেশিন আসছে, মানে বড় বড় গাড়ি আসছে, গাড়ির ভিতরে ঠিক আছে মেশিন পত্র দিয়ে ওই মিক্সারটা তৈরি করা হয়েছে, করে সেই মিক্সারটাকে আবার একটা পাম্পিং মেশিন দিয়ে নিচের থেকে ওই মশলাটাকে উপরে পাঠানো হয়েছে। পরে ওইখানে ভেরি মুষ্টিমেয় কিছু ওয়ার্কার, ঠিক আছে, তারা ওইটাকে প্রসেস করে ওইখানে ঢালাই দিয়ে দিছে। ঠিক আছে, দিস ইজ কল্ড টেকনোলজি। ঠিক আছে, তাহলে এখন আপনার কোন জায়গাটা টেকনোলজি ইন্টিগ্রেট করা উচিত, কোন জায়গাটা টেকনোলজি ইন্টিগ্রেট করা উচিত না, সেটাও অ্যাজ এ অপারেশন ম্যানেজার ইউ হ্যাভ টু টেক ডিসিশন। এটা আপনার ডিসিশন, এগুলোর উপরে ডিপেন্ডস করবে আপনার ক্রিয়েটিভিটি, আপনার স্যালারি, আপনার ইফিসিয়েন্সি, যে আপনি কত স্ট্র্যাটেজিক ম্যানেজার। তাহলে আমরা চ্যাপ্টার শুরু করি। তাহলে ফার্স্টেই হচ্ছে প্রসেস। ঠিক আছে, তো অলরেডি ডিসকাসড যে প্রসেস ইজ দ্য সেট অফ অ্যাক্টিভিটিজ অর এ স্টেপ দ্যাট ট্রান্সফর্ম ইনপুট ইনটু আউটপুট। ঠিক আছে, দিস ইজ অ্যাজ লাইক অপারেশনস। ঠিক আছে, আমরা সেই অপারেশনের সেই স্টেটমেন্টটাও দিয়ে দিচ্ছি। অপারেশন হচ্ছে কি ইনপুট ট্রান্সফর্ম আউটপুট। ইনপুটের ভিতরে কি কি থাকবে? র ম্যাটেরিয়াল, লেবার, ইনফরমেশন, ক্যাপিটাল ইত্যাদি ইত্যাদি। দেন দিস উইল বি ট্রান্সফর্মিং, মানে প্রসেসিং ইউনিট। দেন সেখান থেকে আউটপুটে যাবে। আউটপুট হিসেবে আমরা কি পাবো? গুডস। গুডস মানে কি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। ঠিক আছে, সো এটা হবে প্রোডাক্ট, সেটা হবে গুডস অ্যান্ড সার্ভিসেস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রসেস। টেকনোলজি মানে জাস্ট এটা আমাকে টুলস, মেশিনস, মেথড, সফটওয়্যার, টেকনিক ইত্যাদি বোঝাচ্ছি। ঠিক আছে, যেটা সাপোর্ট করবে, ঠিক আছে, আমাদের প্রসেসটাকে। ঠিক আছে, যেমন আমরা এক্সাম্পল দিতে পারি কি, এই যে আমাদের অনলাইন ব্যাংক, তারপরে হসপিটালের ডায়াগনস্টিক মেশিন, তারপরে যে আমরা ড্যাফোডিলের বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে বললাম যে আমাদের যে পাম্পিং মেশিন, তারপরে যে আমাদের কনক্রিট মিক্সচার মেশিন, তারপরে যে কনক্রিটের গাড়িগুলা, দিস আর দা আমাদের হচ্ছে কি টেকনোলজি দ্যাট হেল্পস টু কি আওয়ার ট্রান্সফর্ম র ম্যাটেরিয়াল ইনটু ফিনিশড বিল্ডিং হল। ঠিক আছে, একটা হল কনভার্ট করার ক্ষেত্রে এই টুলস গুলো, মেশিন গুলো আমাদেরকে সাহায্য করতেছে। সো অলরেডি এগুলো নিয়ে আমাদের ডিসকাস হয়ে গেছে। এখন আসেন প্রসেস স্ট্র্যাটেজি। দিস ইজ ইম্পর্টেন্ট টার্ম। ঠিক আছে, হোয়াট ইজ প্রসেস স্ট্র্যাটেজি? সো প্রসেস স্ট্র্যাটেজি বেসিক্যালি আমি বলতে চাচ্ছি, এই যে যে আমার কাছে টেকনোলজি এন্ড ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস আছে, ঠিক আছে, এই টেকনোলজি এবং প্রসেসের ভিতরে, ঠিক আছে, আমাদের কোনগুলোকে ইন্টিগ্রেট করা উচিত ফর ইউর ট্রান্সফরমেশন, যে জন্য আপনার টোটাল প্রোডাক্ট কস্ট লো হবে। ঠিক আছে, আপনার প্রোডাক্ট কোয়ালিটি হাই হবে এবং আপনার প্রোডাক্ট ফ্লেক্সিবিলিটি বাড়বে। আই রিপিট এগেইন, হোয়াট ইজ প্রসেস স্ট্র্যাটেজি? প্রসেস স্ট্র্যাটেজি হচ্ছে যে দিস ইজ এ অ্যাপ্রোচ হোয়ার ইউ হ্যাভ টু ইন্টিগ্রেট দ্য প্রসেস অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, among the more alternatives। ঠিক আছে, you have to choose process and technologies among the more alternatives that কি করবে, impact your goods
to maintain low cost, to maintain high quality, and to maintain flexibility. তার মানে হচ্ছে প্রসেস স্ট্র্যাটেজি, দিস ইজ ডিপেন্ডস আপ টু ইউ অ্যাজ এ অপারেশন ম্যানেজার। ঠিক আছে, ইউ হ্যাভ টু চুজ, ঠিক আছে, মাল্টিপল টেকনোলজি, মাল্টিপল প্রসেসের ভিতর থেকে আপনার পার্টিকুলার গুডসটা তৈরি করার জন্য কোন প্রসেস এবং কোন টেকনোলজি ইউজ করা উচিত, কিসের জন্য? লো কস্টে হাই কোয়ালিটি ফ্লেক্সিবল গুডস তৈরি করা। কথাটা কি ক্লিয়ার স্যার? দিস ইজ কল্ড প্রসেস স্ট্র্যাটেজি। ঠিক আছে, আপনি যত ভালো প্রসেস চুজ করতে পারবেন, দ্যাট হেল্পস ইউর অর্গানাইজেশন টু রিডিউস অপারেটিং কস্ট। ঠিক আছে, আপনি যদি খুব ভালো স্ট্র্যাটেজি মানে প্রসেস স্ট্র্যাটেজি সিলেক্ট করতে পারেন, সেটা আপনার টোটাল অর্গানাইজেশনের অপারেটিং কস্টটাকে রিডিউস করে ফেলবে, আপনার প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ করবে, আপনার ইফিসিয়েন্সি ইনক্রিজ করবে। ঠিক আছে, আপনার সেটা কি করবে? কাস্টমার ডিমান্ডটাকে প্রোডাকশনের মাধ্যমে ম্যাচ করাবে। আপনি এই সাপোর্ট গুলো পাবেন টু চুজ এ রাইট প্রসেস। তাহলে যদি আমাকে ইন এ সিঙ্গেল ওয়ার্ড যদি আস্ক করে যে হোয়াট ইজ প্রসেস স্ট্র্যাটেজি, দেন আই ক্যান সে, আমরা বলতে পারবো যে প্রসেস স্ট্র্যাটেজি হচ্ছে অনেকগুলো মাল্টিপল প্রসেসের ভিতর থেকে রাইট প্রসেসটা চুজ করা। এখন আপনার বাসায় আপনার আম্মা কি ভাত রান্না করে না? Yes, sir. ইয়েস স্যার। এখন আপনার আম্মা কি সবসময় ভাত রান্না করার সময় কি ইন্ডাকশন চুলা ইউজ করে? No, sir. নো স্যার। সবসময় কি রাইস কুকার ইউজ করে? নো স্যার। তাহলে সবসময় কোনটা ইউজ করে? গ্যাসের চুলা স্যার। স্যার গ্যাসের চুলা। কেন গ্যাসের চুলা ইউজ করে? স্যার সাভারে লাইন গ্যাস সিস্টেম আছে। সাভারে গ্যাসের লাইন সিস্টেম আছে, মনে করেন ওই গ্যাসে ভাত রান্না করলেও যে বিল, না করলেও সেই বিল। ঠিক আছে, দ্যাট মিনস দিস ইজ জি, কি সবচেয়ে কস্ট ইফেক্টিভ। ঠিক আছে, এক। দুই হচ্ছে যে ওইটা ভেরি মাচ ইউজার ফ্রেন্ডলি। ঠিক আছে, ইন্ডাকশনের ক্ষেত্রে ইন্ডাকশন কিন্তু ইউজার ফ্রেন্ডলি না। কেন ইউজার ফ্রেন্ডলি না? ইন্ডাকশন চুলার জন্য আলাদা হাঁড়ি পাতিল লাগে, এটা কি জানেন? জি স্যার। যে যে কোনো হাঁড়ি পাতিলতে ইন্ডাকশন ইউজ করা যাবে না। ঠিক আছে, আবার মনে করেন রাইস কুকারের ক্ষেত্রে অনেক নিয়ম কানুন ঝামেলা আছে। ঠিক আছে, পানি একটু বেশি কম হয়ে গেলে ভাত ইয়া হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখেন আপনার আম্মা কিন্তু একজন স্ট্র্যাটেজিক অপারেশনস ম্যানেজার। ঠিক আছে, টু প্রডিউস বয়েলড রাইস, আমরা বলতে পারি না জি স্যার। যে আপনার জন্য সস্তায় সুস্বাদু ভাত বা খাবার রান্না করতেছে ভেরি ইফিশিয়েন্টলি, এবং আপনি যেভাবে ডিমান্ড করতেছেন সেইভাবে। তাহলে সে এমন একটা প্রসেস। এখন সবসময় কি সে ওই গ্যাসের চুলায় রান্না করে? না স্যার। না স্যার। কেন সে অন্যগুলো করে রাখছে বাসায়? ইন্ডাকশন কেন রাখছে? সে কেন রাইস কুকার বাসায় রাখছে? স্যার অল্টারনেটিভ যদি কোনো প্রবলেম হয়। অল্টারনেটিভ, দিস ইজ কল্ড ফ্লেক্সিবিলিটি, প্রসেস ফ্লেক্সিবিলিটি। এটাকে আমরা কি বলবো? প্রসেস প্রসেস ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি। যদি ইফ ওয়ান অল্টারনেটিভ সামহাউ কলাপস করে ফেলে, দেন ইউ হ্যাভ অল্টারনেটিভস। ঠিক আছে, টু অপারেট দ্য সিস্টেম। এটাকে আমরা বলবো ফ্লেক্সিবিলিটি। কি ফ্লেক্সিবিলিটি? প্রসেস ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায়, এই যে ধরেন আমাদের ইউনিভার্সিটিতে ইলেকট্রিসিটি চলে গেলে আমাদের বড় জেনারেটর আছে না? জি স্যার। তাহলে এটা হচ্ছে কি ইলেকট্রিসিটি প্রোডাকশনের ক্ষেত্রে প্রসেস ফ্লেক্সিবিলিটি, যে আমাদের একটা অল্টারনেটিভস কোনো কারণে কলাপস হলে অল্টারনেটিভ দিয়ে যেন আমরা সাপোর্ট দিতে পারি। ঠিক আছে, এই জন্য আপনাকে কিন্তু প্রোডাকশন প্রসেসের ক্ষেত্রে প্রসেস ফ্লেক্সিবিলিটিও মেইনটেইন করতে হবে। ওকে, কি কম্পোনেন্ট, ঠিক আছে, অফ প্রসেস স্ট্র্যাটেজি, কিছু কিছু ইস্যু আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, যার মধ্যে প্রথমটা হচ্ছে প্রসেস সিলেকশন, অলরেডি ডিসকাস করছি। চুজিং দ্য প্রসেস, ঠিক আছে, যেটা আপনাকে কি করবে, যে আপনি প্রোডাকশন এবং প্রোডাক্ট অথবা সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে ইউজ করতে পারবেন
এরকম একটা প্রসেস চুজ করাটা হচ্ছে প্রসেস সিলেকশন। সিমিলারলি একই রকম টেকনোলজি সিলেকশন, আমরা বলছি কি আপনার রাইস কুকার আছে, আপনার ইন্ডাকশন আছে, দিস আর দ্য টেকনোলজি। সো অ্যামং দিস হুইচ ওয়ান ইজ মোর কমফোর্টেবল, মোর ঠিক আছে কস্ট ইফেক্টিভ, সেটা চুজ করাটাই হচ্ছে আমার টেকনোলজি সিলেকশন। এরকম ক্ষেত্রে আপনি যে কোনো প্রোডাক্ট যখন তৈরি করতে যাবেন তখন আমাদের মোর অ্যান্ড মোর অল্টারনেটিভ টেকনোলজি আছে টু প্রডিউস দ্য সেম গুডস। সো অ্যামং দিস টেকনোলজি টু চুজ দ্য রাইট অন ইজ কল্ড টেকনোলজি সিলেকশন। ঠিক আছে, তারপরে প্রসেস স্ট্রাকচার অথবা ডিজাইন তৈরি করা। ঠিক আছে, এখন আপনি যখন একটা প্রোডাক্টের প্রোডাকশন প্রসেস তৈরি করবেন তখন সেখানে অনেকগুলো পার্ট আছে। এই প্রত্যেকটা ভিন্ন ভিন্ন পার্টের ইনগ্রেডিয়েন্ট গুলো একত্রিত করে একটা টোটাল প্রোডাকশন লাইন রেডি করাটাই হচ্ছে প্রসেস স্ট্রাকচার অথবা ডিজাইন। যেমন ধরেন থিঙ্ক আপনি একটা শার্ট তৈরি করবেন, ঠিক আছে, বা আপনি একটা শার্টের ফ্যাক্টরি দিচ্ছেন, তাহলে শার্টের ফ্যাক্টরিতে প্রথমে আপনাকে কি করতে হবে, একটা বড় টেবিল রেডি করতে হবে, যে টেবিলের উপরে আপনি সমস্ত কাপড়গুলো মেশিন দিয়ে একইভাবে কাটবেন। এখন আসেন, এই যে বড় যে একটা টেবিল আনছেন, এই টেবিলটা যুক্ত করা, সেই টেবিলটা কাঠের হবে না স্টিলের হবে না লোহার হবে সেটা মেনটেন করা, চুজ করা। তারপরে আপনি যে কাপড়গুলো কাটবেন সেটা কি দিয়ে কাটবেন, কোন ধরনের মেশিন দিয়ে। ঠিক আছে, এখন এমনও আছে যে আপনার মানে অটোমেটেড মেশিন আছে, যে আপনার হিউম্যানের হাত লাগবে না, আপনি কাপড়গুলো স্তূপ করার পরে কমান্ড দিবেন, ডিজাইন দিয়ে কমান্ড দিবেন, মেশিন নিজের মতো করে কাটবে। আবার কিছু আছে ম্যানুয়াল মেশিন, বাট ম্যানুয়াল, আপনার ওই কাপড়ের উপর দিয়ে হাত হ্যান্ডেল দিয়ে হাত ঘোরায় ঘোরায় কাটতে হবে। তারপরে আছে আপনার সুইং সিস্টেম, ঠিক আছে, আপনার কোন কোন মেশিন দিয়ে সেলাই করবেন, পকেট সেলাই, কলার সেলাই, ইয়া সেলাই, বা ধাপ ধাপ করতে 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 একটা সময় আয়রন হবে, তারপর প্যাকেজিং হবে, তারপরে ওটা ফিনিশড গুডস হিসাবে ইয়া হবে, কার্টুনের ভিতরে ঢুকবে। এই যে স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত কতগুলো ধাপ আছে, প্রত্যেকটা ধাপে ইচ অ্যান্ড এভরি স্টেপে আপনাকে চুজ করতে হবে কোন জায়গা কোন রিসোর্সটা ইউজ করলে আপনার টোটাল প্রসেসটা কস্ট এফেক্টিভ হবে, সেটা চুজ করে সেট করাটাকে বলবো আমরা প্রসেস স্ট্রাকচার অথবা ডিজাইন। তারপর আসেন কাস্টমার ইনভলভমেন্ট। ঠিক আছে, সো আমরা মাঝে মাঝে একটা শব্দ ইউজ করি, পার্টিসিপেশন অ্যান্ড ইনভলভমেন্ট। ঠিক আছে, এই যে ক্লাসে আপনারা যারা আছেন সবাই কি ক্লাসে ইনভলভ? আছে। ইয়েস নো বলেন, সবাই কি ক্লাসে ইনভলভ? No, sir. Yes. মেজরিটি Yes, sir. সবাই ক্লাসে পার্টিসিপেট করতেছেন কিন্তু সবাই ক্লাসে ইনভলভ না। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পার্টিসিপেশন অ্যান্ড ইনভলভমেন্ট? যারা এই ক্লাসে লগ ইন করছেন তারা সবাই, এই যে আমি এখানে 68 নাম্বার অফ স্টুডেন্ট দেখতেছি, অল আর পার্টিসিপেটেড ইন মাই ক্লাস বাট অল আর নট ইনভলভড ইন মাই ক্লাস। কেউ কেউ পার্টিসিপেট করে চার দোকানে আছেন, কেউ কেউ পার্টিসিপেট করে নাস্তা খাচ্ছেন, কেউ কেউ পার্টিসিপেট করে মনে করেন পলিটিক্যাল ইস্যু আছেন, হাউসে আছেন। ঠিক আছে, এটসেট্রা এটসেট্রা। একটা নির্দিষ্ট অংশ আছে যারা মনে করেন সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেছে যে স্যার কি পড়ায় আর আমি বুঝতেছি কিনা। সো স্যার কি পড়াচ্ছে এবং আমি বুঝতেছি কিনা, এই গোষ্ঠীটা হচ্ছে ইনভলভ। ঠিক আছে, তাহলে আপনার প্রোডাকশন সিস্টেমে আমরা বারবার বলি যে কাস্টমার ফিডব্যাক, এটাই হচ্ছে কাস্টমার ইনভলভমেন্ট। ঠিক আছে, আপনাকে সবসময় ইন্টারেকশনের সাথে থাকতে হবে, ইন্টারেকশন নিতে হবে উইথ কাস্টমার। আপনি যে প্রোডাক্টটা মার্কেটে ডেলিভারি দিচ্ছেন, ইজ ইট ওকে? ঠিক আছে, এই যে আপনারা সেমিস্টার শেষে টিচারদেরকে কি ইভালুয়েশন করেন না? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে কি কাস্টমার ফিডব্যাক। ঠিক আছে, সো এইরকম করে আপনাকেও, আপনি যখন প্রোডাক্ট তৈরি করবেন আপনাকেও কন্টিনিউয়াসলি কাস্টমারের কাছ থেকে ইনভলভ থাকতে হবে। ঠিক আছে, যে আপনার প্রোডাক্টটা আরো ঠিক আছে মানে ডেভেলপ করার অপরচুনিটি আছে কিনা এবং আরো লো কস্টে প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার কোনো সুযোগ আছে কিনা, এইগুলো কনফার্ম করার জন্য, আইডেন্টিফাই করার জন্য সবসময় কাস্টমারের ইন্টারাকশনে রাখতে হবে। দিস ইজ কল্ড কাস্টমার ইনভলভমেন্ট।
রিসোর্স ফ্লেক্সিবিলিটি অলরেডি গত স্লাইডে বলে ফেলছি যে এই যে বললাম প্রোডাকশন লাইন মানে হচ্ছে একদম রিসোর্সের ইনপুট প্রসেসিং এর স্টার্টিং থেকে শুরু করে ফিনিশড গুডস হওয়া পর্যন্ত যতগুলো ধাপ আছে প্রত্যেকটা ধাপে যতগুলো ম্যাটেরিয়াল ইউজ হয়, মেশিনপত্র ইউজ হয়, রিসোর্স ইউজ হয়, প্রত্যেকটা জায়গা আপনাকে অল্টারনেটিভস রাখতে হবে। কোনো একটা কারণে একটা কলাপস করলে যেন আরেকটা আপনার সাপোর্টিং থাকে যাতে কাজটা স্মুথলি চলতে পারে। দিস ইজ কল্ড রিসোর্স ফ্লেক্সিবিলিটি। এই যে আমরা অনলাইন পাইছি, বাট আপনার করোনার সময় 2020-তে কোথায় ছিলেন আমি জানি না, বাট যখন এই 18ই মার্চ ডিক্লেয়ার করা হলো যে বাংলাদেশে করোনা চলে আসছে, ঠিক আছে, সাথে সাথে ঠিক আছে আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটি একদম সবার আগেই অনলাইনে চলে গেলাম, কারণ আমাদের এই বিএলসি প্ল্যাটফর্মটা তখন রেডি ছিল। ইউনিভার্সিটি আমাদের 15-16 সাল থেকে ফোর্স করতেছিল একটা বিএলসি রেডি করার জন্য। তো আমাদের যেহেতু বিএলসি রেডি করা ছিল, সেখানে আমাদের সমস্ত কোর্স ম্যাটেরিয়াল আমরা আপলোড করে রাখছিলাম, এবং আমরা তখনই এরকম গুগল মিট আদার্স আমাদের অনলাইন প্ল্যাটফর্ম ছিল, আমরা ওই বিএলসি দিয়ে আমরা অনলাইনে ক্লাস নিতে পারতাম। ঠিক আছে, সো এই অপরচুনিটি গুলো আমাদের ছিল বলে আমরা 1-2 দিন আমরা হেজিটেট করি নাই, সাথে সাথে আমরা অনলাইনে চলে আসছি। এই যে নির্বাচনে যখন আমরা একটা কনফিউশন ফেস করতেছি, এখন অনলাইন আমাদের কাছে মাছ ভাত হয়ে গেছে। এখন যে কেউ এখন অনলাইনে ক্লাস করে, কত কিছু করে এখন অনলাইনে। সো ফ্যাক্ট ইজ যে এখন এই যে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, ঠিক আছে, এর আগের নির্বাচনগুলোতে যখন এরকম প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, ইউনিভার্সিটি স্কুল কলেজ কি করছে, শাটডাউন দিয়ে দিছে। বাট এখন কোনো স্কুলই কিন্তু শাটডাউন দেয় নাই। বাচ্চাদের প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুল অনলাইনে চলে গেছে। তার মানে হচ্ছে কি যে আমাদের কাছে রিসোর্স ফ্লেক্সিবিলিটি আছে, অল্টারনেটিভস আছে। আমরা ফিজিক্যাল ক্লাসের অপরচুনিটি নাই, ডোন্ট ওয়ারি, উই ট্রান্সফর্ম আওয়ার এডুকেশন সিস্টেম ইনটু অনলাইন। ঠিক আছে, তার মানে হচ্ছে কি যে আমার অপারেশন কিন্তু থেমে নাই। ঠিক আছে, আমি ফিজিক্যাল কন্টিনিউ করতে পারতেছি না পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে, দেন উই গো টু দ্য অনলাইন সিস্টেম। দিস ইজ কল্ড রিসোর্স ফ্লেক্সিবিলিটি। সো অ্যাজ এ অপারেশন ম্যানেজার প্রত্যেকটা ধাপে আপনাকে রিসোর্সের ফ্লেক্সিবিলিটি রাখতে হবে, বিকজ অন ওয়ে অর অন সোর্স যদি কলাপস হয়ে যায়, দেন ইউ ক্যান ইউজ অল্টারনেটিভ। ক্যাপিটাল ইন্টেন্সিটি, ঠিক আছে, এটা হচ্ছে দুই প্রকার হয়। একটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিটি, এটার অল্টারনেটিভ হচ্ছে লেবার ইন্টেন্সিটি। দ্যাট মিনস অ্যাজ এ অপারেশন ম্যানেজার আপনি যে কোনো প্রোডাক্ট দুইটা ওয়েতে তৈরি করতে পারেন। একটা হচ্ছে যে ইউ ক্যান ইউজ মোর লেবার or you can use more capital, that means technology. So among them which one is more prefer or for you, এটা চুজ করাটা হচ্ছে আপনার ক্যাপিটাল ইন্টেন্সিটি or লেবার ইন্টেন্সিটি। ঠিক আছে, আপনি চাচ্ছেন যে না আমি মোর অ্যান্ড মোর, যেহেতু ধরেন এই যে আমাদের যে আরএমজিটা, ঠিক আছে, আমি ওই যে তুরস্কে গেছিলাম, ঠিক আছে, আল্লাহ পাক যাওয়ার সৌভাগ্য দিছে। সো সেখানে ওই যে আনাদোলু একটা ইউনিভার্সিটি আছে, ওই ইউনিভার্সিটিতে ক্লাস নিতে গেছিলাম। তো 9 দিন ছিলাম, মানে 1 সপ্তাহ এখানে ছিলাম, আর যাতায়াতে 2-3 দিন গেছে। সো আনাদোলু ইউনিভার্সিটি হচ্ছে এস্কেশehir একটা ডেভেলপড সিটি। ঠিক আছে, যেমন আমরা তুরস্ক বলতে ইস্তাম্বুল চিনি, ইস্তাম্বুল হচ্ছে একটা ওল্ড সিটি, খুবই প্রাচীন একটা শহর। বাট এস্কেশehir খুবই আধুনিক একটা শহর। ঠিক আছে, এবং ওইখানে হচ্ছে শুধু এডুকেশন শহর বলে ওরা, যে ওইখানে শুধু 3টা পাবলিক ইউনিভার্সিটি আছে বড় বড়। আপনার আনাদোলু ইউনিভার্সিটির স্টুডেন্ট সংখ্যা 60,000। ঠিক আছে, আদার্স আরো 2টা ইউনিভার্সিটি আছে, ঠিক আছে, পাবলিক ইউনিভার্সিটি, এবং এই ইউনিভার্সিটি ওরিয়েন্টেড বিজনেস সেন্টার এখানে তৈরি হয়েছে। ওইখানে কোনো অফিস, তারপরে আদার্স কিছু নাই, কোনো ফ্যাক্টরি ট্যাক্টরি নাই। এই ইউনিভার্সিটি ওরিয়েন্টেড যে সিস্টেম গুলো দরকার সেইগুলো দিয়ে ওই শহরটা। তো এই তুরস্ক যার মাধ্যমে আমি ওইখানে অনেক কিছু খোঁজ নিলাম, যেহেতু একটা রাষ্ট্রে গেছি, তাদের অর্থনীতি, তাদের ইকোনমি, তাদের সিস্টেম, ঠিক আছে, এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। ওইখানে একজন বাঙালি স্টুডেন্ট পাইছি, সে ওইখানে মাস্টার্স করতেছে মার্কেটিং এ। তো ওর সাথে অনেক বিষয়ে কথা বলছি, ওইখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলছি, টিচারদের সাথে কথা বলছি। তো ওরাও কিন্তু আরএমজি তে খুব ডেভেলপড, এবং অল ডে কোয়ালিটি আরএমজি হচ্ছে 1 নাম্বার কোয়ালিটি আরএমজি হচ্ছে তুরস্কের। বাট ইন্টারন্যাশনাল মার্কেটে তুরস্কের অবস্থান বাংলাদেশের পিছনে। ঠিক আছে, বাংলাদেশ হচ্ছে সেকেন্ড পজিশনে। চায়না তো সব ক্ষেত্রে বেস্ট, তারপরে হচ্ছে হলো ধরেন বাংলাদেশ। ঠিক আছে, এখন বাংলাদেশ আমরা আরএমজি তে কেন বিখ্যাত?
আমাদের হচ্ছে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে লেবার, ঠিক আছে। আর তুরস্ক বিখ্যাত, তুরস্ক হচ্ছে 5-6 নম্বরে আছে। সো তুরস্ক বিখ্যাত, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের মার্কেট শেয়ার কম। কেন কম? কারণ তারা হচ্ছে এই যে ক্যাপিটাল ইন্টেন্সিটি, তাদের আছে টেকনোলজি। সো তাদের প্রোডাক্ট গুলো হাই কোয়ালিটিভ বাট ভেরি মাচ কস্টলি, বিকজ তাদের ইচ অ্যান্ড এভরি আসপেক্টে দে ইউজ টেকনোলজি। দ্যাটস ওয়াই তাদের প্রোডাক্ট কস্ট বেড়ে যাচ্ছে, যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে তারা কম্পিটিশন করে পারতেছে না। দ্যাটস ওয়াই তাদের ইন্টারন্যাশনাল মার্কেটে মার্কেট শেয়ার কম। অন দ্য আদার হ্যান্ড, বাংলাদেশের ক্ষেত্রে আমাদের যেহেতু সস্তায় একটা জিনিস আছে লেবার, দ্যাটস ওয়াই আমরা আরএমজি তে চাইলে টেকনোলজি ইউজ করতে পারি, বাট এটা কখনোই আমার ইউজ করা উচিত হবে না, বিকজ আমার কাছে একটা গুড সাপ্লাই অফ লেবার আছে। দ্যাটস ওয়াই যদি আমরা আরএমজি টাকে ওয়েল এস্টাবলিশড করতে চাই, অফকোর্স আমাদেরকে হতে হবে লেবার ইন্টেন্সিটি। যদি আমার কাছে টেকনোলজি অ্যাভেলেবল আছে, তারপর আমি ইউজ করতে পারবো না, বিকজ টেকনোলজি যখন আমি চলে যাব, তখন তুরস্কের মতো মেবি আমার প্রোডাক্ট কোয়ালিটি হাই হবে, ঠিক আছে, কিন্তু টোটাল প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে আমি কম্পিট করে পাবো না। আমাদের সাথে আমাদের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতেছে যে দুটা কান্ট্রি, সে হচ্ছে ভিয়েতনাম এবং ইন্ডিয়া। বাট তাদের সাথে আমরা এখনো কম্পিটিশনে টিকে আছি, বিকজ ভিয়েতনাম এবং ইন্ডিয়া, ভিয়েতনামেও ধরেন লেবার ইন্টেন্সিটিভ, বাট তাদের লেবার কস্ট হাই। আর ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে যে ইন্ডিয়াতে আমাদের এখানে যেমন ফিমেল ওয়ার্কাররা ইম্পাওয়ার্ড বা ইনভলভড ইন প্রোডাকশন সিস্টেম, বাট ইন্ডিয়াতে এরকম না। ইন্ডিয়াতে ফিমেলরা এখনো আপনার এখনো আসে না জব মার্কেটে, আমাদের মতো এত ওরা আসে নাই, ইজি না ওদের। দ্যাটস ওয়াই আমাদের আরএমজিটা এইখানে আমরা একটু অ্যাডভান্টেজ পাচ্ছি, যে কারণে আমরা ওয়ার্ল্ড মার্কেটে টিকে আছি এবং আমার ইকোনমি টিকে আছে। এবং এটা হচ্ছে আমাদের একটাই স্তম্ভ যার উপরে হোল ইকোনমি দাঁড়ায় আছে। এখন এটা যদি ভেঙে যায়, তাহলে তো বুঝতে পারতেছেন যে আমার রাষ্ট্রের কি অবস্থা হবে। এরপর হচ্ছে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, ঠিক আছে। ভার্টিক্যাল ইন্টিগ্রেশন হচ্ছে যে ইন্টিগ্রেট করা, সংযুক্ত করা, ঠিক আছে। আপনার প্রোডাকশন সিস্টেমে আপনার যে সমস্ত ইস্যু আছে, যেমন আপনি হচ্ছেন ফ্যাক্টরিতে আছেন, আপনার সামনে পিছনে আছে হচ্ছে হলো, সামনে আছে হচ্ছে হলো আপনার ওয়ার হাউস, ডেলিভারি সেন্টার, আপনার পিছনে আছে হলো সাপ্লায়ার। এদের যায় কাউকে ইন্টিগ্রেট করাটাকে, এদেরকে নিজের মালিকানায় নিয়ে আসাই হচ্ছে হলো ইন্টিগ্রেশন। এখন আপনি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট তৈরি করার পরেই এইটা থার্ড পার্টির ডেলিভারি সেন্টারে পাঠায় দেন, থার্ড পার্টি এগুলোরে বিক্রি করে তারা লাভ খায়। এখন আপনি চিন্তা করছেন কাজী ফার্মের মতো, যে আমি মুরগি উৎপাদন করব, সেই মুরগি আর একজন ভাইজে সে কেন বেচবে? আমার মুরগি আমি ভাইজে আমি বেচবো। তাহলে এটাকে বলা হয় ফরওয়ার্ড ইন্টিগ্রেশন। যে কাজী ফার্ম আগে শুধু মুরগি উৎপাদন করত, এখন সে শুধু মুরগি উৎপাদন করে না, মুরগি ভাইজে বিক্রিও করে। দিস ইজ কল্ড ফরওয়ার্ড ইন্টিগ্রেশন, ঠিক আছে। আবার ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন কি? এই যে বিএফসি, বিএফসি যে মুরগি বেচে, মুরগি ভাজা বেচে, এই মুরগিটা সে কালেক্ট করে কোত্থেকে? এই মুরগিটা সে কালেক্ট করে হচ্ছে হলো থার্ড পার্টির কাছ থেকে। সে চিন্তা করলো আমি থার্ড পার্টির কাছ থেকে মুরগি কালেক্ট করবো কেন, আমি নিজে মুরগি প্রডিউস করব। তাহলে কি করলো? সে মুরগি চাষ করা শুরু করলো, মুরগি পালন করা শুরু করলো। দিস ইজ কল্ড ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন, পিছনের কোনো কিছুকে নিজের মধ্যে নিয়ে আসা। তাহলে এটা হচ্ছে আপনার প্রসেসের ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি, যে আপনার কোনো ইন্টিগ্রেশন দরকার আছে কিনা, ইন্টিগ্রেট করলে কি হবে, ইন্টিগ্রেট না করলে কি হবে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি আপনাকে হিসাব করে ডিসিশন নিতে হবে। টাইপস অফ প্রোডাকশন প্রসেস, এটা হচ্ছে টোটালটা আমাদের লাস্ট ক্লাসের ডিসকাশন ছিল, যে আমাদের প্রোডাকশন প্রসেস স্ট্র্যাটেজির ভিতরে আমরা পড়ছি যে আমরা 4টা প্রসেস সিস্টেম আছে: প্রজেক্ট, ব্যাচ প্রোডাকশন, মাস প্রোডাকশন এন্ড কন্টিনিউয়াস প্রোডাকশন। প্রজেক্ট হচ্ছে, আমি আবার রিপিট করতেছি, এই যে এই গ্রাফ দিয়ে, এই যে প্রজেক্ট হচ্ছে নিচে, যেখানে দেন এই যে উপর দিকে হচ্ছে ভলিউম প্রোডাকশন ইউনিট, আর নিচে হচ্ছে হলো কোয়ালিটি, ঠিক আছে। যদি আপনার প্রোডাক্ট ভলিউম খুবই লো হয় এবং কোয়ালিটিও লো হয় এবং খুবই অল্প সময়ের জন্য কোনো প্রোডাক্ট তৈরি করতে হয়, তাহলে আমরা প্রজেক্ট বেসিসে প্রোডাকশনে যাব। আমরা গতকালকে চিকুনগুনিয়ার কথা বলছিলাম, আমরা করোনা ভ্যাকসিনের কথা বলতে পারি, যে দিস প্রোডাক্ট ডিমান্ড অনলি ফর শর্ট টার্ম,
ঠিক আছে, এবং লং টার্মে ওটার ডিমান্ড নাও থাকতে পারে। দ্যাটস ওয়াই আপনাকে এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি খুবই লো হয় এবং ভলিউমও খুব কম হয় এবং একটা সার্টেন টাইম পরে এটার মার্কেট ডিমান্ড থাকে না। দ্যাটস ওয়াই আপনাকে প্রজেক্ট বেসিসে উৎপাদন করতে হবে। ডিমান্ড শেষ, প্রজেক্ট শেষ, সমস্ত লেবার, মেশিনপত্র সবকিছুর হিসাব নিকাশ শেষ। যদি ভলিউম আর একটু বেশি হয়, কোয়ালিটি আর একটু বেশি হয়, তাহলে আমাদের ব্যাচ প্রোডাকশনে যেতে হবে। ব্যাচ মানে হচ্ছে একসাথে অনেকগুলো। দ্যাট মিনস এখানে আমি কি করব, প্রোডাকশন লাইনের ইনগ্রেডিয়েন্ট র ম্যাটেরিয়ালকে একটু চেঞ্জ করে আমি নতুন নতুন প্রোডাক্ট তৈরি করতে পারি। যেমন আপনি একটা প্রোডাকশন লাইন তৈরি করছেন ফর প্রডিউস কেক, ঠিক আছে, বেকারির কেক। তো সেই কেকের ভিতরে যদি আপনি ফ্রুটস কেটে দেন তাহলে ওটা হয়ে যাবে ফ্রুটস কেক। কোন একটা লেভেলে আপনি ওই আপেল, কমলা টুকরো টুকরো করে এর মধ্যে মিশাই দিলেন, তাহলে কেকের নাম হয়ে যাবে কি, ফ্রুটস কেক। আপনি চাইলেন যে না, আমি এই জায়গায় ফ্রুটস না দিয়ে আমি ডিমের পরিমাণটা বাড়াই দিব, তাহলে এক কেক হয়ে গেল। আপনি চাইলেন যে না, এটাতে চিনির পরিমাণ কমাই দেবো, তাহলে ডায়াবেটিস কেক হয়ে গেল। আপনি চাইলেন যে না, এখানে আমি হরলিক্স দিয়ে দেবো, তাহলে হরলিক্স কেক হয়ে গেল, তাই না? তাহলে এরকম আবার চাচ্ছেন যে ব্রেড একটু হিট বেশি দিলেন, টোস্ট হয়ে গেল। তাহলে এইরকম প্রোডাকশন লাইনের ইনগ্রেডিয়েন্ট চেঞ্জ করে করে নতুন নতুন প্রোডাক্ট মিক্স তৈরি করার মাধ্যমে যদি একসাথে অনেকগুলো প্রোডাকশন তৈরি করা যায় তাহলে তাকে বলি আমরা ব্যাচ প্রোডাকশন। এটার কোয়ালিটি প্রজেক্টের থেকে একটু হাই হবে, আবার ভলিউমটা একটু বেশি হবে। মাস প্রোডাকশন যদি তার থেকে বিগ ভলিউমের প্রোডাকশন দরকার হয় এবং কোয়ালিটি যদি তার থেকে বেশি দরকার হয়, তাহলে একটা প্রোডাকশন লাইনে আপনাকে একটা প্রোডাক্টই তৈরি করতে হবে। এক্সাম্পল গার্মেন্টস, গার্মেন্টসে যখন শার্ট উৎপাদন শুরু হয় তখন ওই প্রোডাকশন লাইনে অন্য কোনো প্রোডাক্ট তৈরি হয় না, ওই সমস্ত শার্ট সেটাকে আবার কাস্টমাইজ করা হয় ফর অ্যানাদার গুডস। যদি কোনো প্রোডাক্ট আরো বেশি ভলিউমে উৎপাদন করতে হয়, আরো কোয়ালিটি চিন্তা করতে হয়, তাহলে যাতে হয় কন্টিনিউয়াস প্রোডাকশন। কন্টিনিউয়াস প্রোডাকশন মিন্স জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই ফ্যাক্টরির একই প্রোডাক্ট তৈরি করবে। আমরা এক্সাম্পল দিছিলাম লবণ ফ্যাক্টরি, তারপরে হচ্ছে আমাদের সিমেন্ট ফ্যাক্টরি, তারপরে হচ্ছে ইটের ভাটা। তো এইগুলো হচ্ছে সারা জীবন তারা একটা প্রোডাক্টই তৈরি করে আসছে, এটাকে আমরা বলবো কন্টিনিউয়াস প্রোডাকশন সিস্টেম। এখন আপনি কি প্রোডাক্ট উৎপাদন করবেন কোন মার্কেটের জন্য তার উপর ডিপেন্ডস করে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোন প্রোডাকশন প্রসেসে আপনি প্রোডাক্ট তৈরি করবেন। এরপর আসেন প্রসেস সিলেকশন। বারবার একটা কথাই বলতেছি, ঘুরে ফিরে কথাগুলো অ্যাবাউট টু সেম, ঠিক আছে, যে প্রসেস সিলেকশন। সো প্রসেস সিলেকশন হচ্ছে যখন আমরা একটা প্রোডাক্ট তৈরি করতে যাব, উই হ্যাভ অল্টারনেটিভস প্রসেস। আমরা ভাত রান্না করার কথা বলছি। সো এইগুলোর ভিতর থেকে আপনার লো কস্টের প্রোডাক্টটা মানে প্রসেসটাকে চুজ করাটাকে আমরা বলবো প্রসেস সিলেকশন। এটা কঠিন কিছু না, অলরেডি বারবার ডিসকাস করা হয়ে গেছে, ঠিক আছে। ইট এক্সপ্লেইনস হাউ ম্যাটেরিয়াল, লেবার এন্ড মানি আর ইউজ টু টার্ন ইনপুট ইনটু প্রোডাক্ট অর সার্ভিসেস ইন অ্যান ইফিশিয়েন্ট এন্ড লো কস্ট ম্যানার। আমাকে খেয়াল করতে হবে ইফিশিয়েন্ট ওয়েতে এবং লো কস্টে প্রোডাক্ট তৈরি হবে, ঠিক আছে। আমাকে প্রোডাক্ট চুজ করার ক্ষেত্রে যে ইস্যুগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কস্ট এফিসিয়েন্সি। অফকোর্স আমাদের কস্ট রিডিউস করতে হবে, প্রোডাক্ট কোয়ালিটি বাড়াইতে হবে, ঠিক আছে। তারপরে স্কেলাবিলিটি, ঠিক আছে, স্কেলাবিলিটি অ্যালাউ বিজনেস টু এক্সপান্ড বেসড অন মার্কেট ডিমান্ড। আপনাকে এমন প্রসেস চুজ করতে হবে যাতে ইন ফিউচার আপনি যদি চান আরো বেশি স্কেলের প্রোডাক্ট তৈরি করার অ্যাবিলিটি থাকবে। দিস ইজ কল্ড স্কেলেবিলিটি। তারপর হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, ঠিক আছে, যে প্রসেস গুলো আপনি চুজ করলে মার্কেটে একটা অ্যাডভান্টেজ পাবেন, ঠিক আছে। সো সেইগুলো আপনাকে চুজ করতে হবে। এটা নিয়ে বেশি কথা না বলে এবার চলে আসি ব্রেক ইভেন ফর প্রসেস সিলেকশন। আমরা ছোটকালে বিজনেস ম্যাথে পড়ছিলাম ব্রেক ইভেন অ্যানালাইসিস, ঠিক আছে। সো এটাও অলমোস্ট সেম, ছোট একটু পার্থক্য আছে। সো আমরা ব্রেক ইভেন অ্যানালাইসিস নিয়ে অঙ্কও করব, সেই বিজনেস ম্যাথে যে অঙ্ক করছি সেই অঙ্কও করব, অ্যাজ ওয়েল অ্যাজ প্রসেস সিলেকশনের ক্ষেত্রেও করব। সো প্রথমে আসি যে আসলে ব্রেক ইভেন বলতে কি বুঝি। সো ব্রেক ইভেন হচ্ছে একটা সিচুয়েশন, আমরা আগে যেটা পড়ছি একটা পয়েন্ট যেখানে বিজনেসের কোনো লাভও নাই লসও নাই, তার মানে রেভিনিউ এবং কস্ট বোথ সেম হবে, মানে প্রফিট জিরো। এটাই তো আমরা জানতাম, তাই না?
এখন Yes, আসেন sir. আমরা কিন্তু এখানে ব্রেক ইভেন অ্যানালাইসিস একটু আলাদা করে ফেলছি, স্পেসিফিক করে ফেলছি। সেটা কি? ব্রেক ইভেন অ্যানালাইসিস ফর প্রসেস সিলেকশন। তার মানে হচ্ছে যে একটা প্রোডাক্টের জন্য নাম্বার অফ কোয়ান্টিটির উপর ডিপেন্ডস করে ভিন্ন ভিন্ন প্রসেস ভিন্ন ভিন্ন সময় কি হতে পারবে, ভালো হতে পারে বা খারাপ হতে পারে। কথাটা বুঝতে একটু কষ্ট হচ্ছে, একটা এক্সাম্পল দিলে আরো বুঝবেন। ঠিক আছে, ধরেন আপনাদের মধ্যে কেউ একজন বিয়ে করবেন, তাহলে বিয়ে করলে কি মানুষজনের দাওয়াত খাইতে হবে না? এখন যদি আপনি 100 জন দাওয়াতি মেহমান হয়, আপনার গেস্ট হয় কতজন গেস্ট? 100 জন। 100 জন, sir. 100 জন গেস্ট। তাহলে 100 জন গেস্ট, এখন আপনি যদি একটা রেস্টুরেন্টে নিয়ে যান, ইভেন গ্রিন গার্ডেনে যদি নিয়ে যান, ঢাকা গ্রিন গার্ডেনে, তাহলে ওইখানে বুফে হচ্ছে 1000 টাকা, 1050 টাকা আমাদের জন্য, কাস্টমারদের জন্য হচ্ছে 1300 টাকা। তো ধরেন 1000 টাকা ধরলাম, আপনি বিয়ে করতে 100 গেস্ট নিয়ে গেলে ওটা 1000 টাকায় নিয়ে আসা যাবে। তাহলে আপনার খাওয়া পারপাস টোটাল খরচ কত হবে? 1000 গুণ 100, 100 গেস্ট, কত খরচ হবে? 1 লাখ। Sir, 1 1 লাখ। লাখ। আচ্ছা, এখন আপনি চাইছেন যে না, আমি একটা কমিউনিটি সেন্টার ভাড়া করে তারপরে বাবুর্চি দিয়ে রান্না করে তারপরে খাওয়াবো। তাহলে যদি একটা কমিউনিটি সেন্টার ভাড়া করতে যান, একটা কমিউনিটি সেন্টার ভাড়াই তো 60-70 হাজার টাকা, ধরেন 70 হাজার টাকা একটা কমিউনিটি সেন্টার ভাড়া। আপনি পার প্লেট খাবার যদি বাবুর্চি দিয়ে রেডি করেন, অ্যাবাউট 600 টাকা করে খরচ হবে। তাহলে 100 লোকের জন্য 600 টাকা করে প্লেট, কত যাবে? 60,000 টাকার খাবার তৈরি করতে হবে। আর কমিউনিটি ভাড়া কত? কমিউনিটি সেন্টার ভাড়া কত? 60,000, sir. 70,000। তাহলে 70,000 যোগ 60,000, তাহলে খরচ আসলো কত? 1 লাখ 1 লাখ 30। আর এই যে পরিশ্রমটা করবেন এটা হচ্ছে ফাউল। তাহলে 100 গেস্টের জন্য আমাদের দুইটা প্রসেস, একটা হচ্ছে রেস্টুরেন্টে বুফে খাওয়ানো, আর একটা হচ্ছে খাবার রান্না করে খাওয়ানো। তাহলে 100 গেস্টের জন্য কোনটা ভালো? রেস্টুরেন্ট স্যার। যেটা আমার কস্ট ইফেক্টিভ হবে। আচ্ছা, এবার আসেন, আপনি চেয়ারম্যানের ছেলে অথবা মেয়ে, আপনার গেস্ট সংখ্যা 500 হয়ে গেছে। কত হয়েছে গেস্ট সংখ্যা? 500, sir. এখন যদি কমিউনিটি সেন্টার করেন, এখন যদি ওই যে গ্রিন গার্ডেনে বুফে খাওয়ান, তাহলে 500 লোক যোগ 100 কয় লাখ যাবে? 1000, কত যাবে? 5 লাখ। 5 লাখ যাবে। গুড। যদি বাবুর্চি নেন তাহলে কমিউনিটি সেন্টার ভাড়া কত? 70,000। আর পার প্লেট কত যাবে? 600। 600। 600 গুণ 500 কত হবে? 3 লাখ। 3 তাহলে 3 লাখ আর 70,000 কত খরচ হলো? 3,70,000। আর বুফেতে কত গেল? 5 লাখ, sir. তাহলে কি করা উচিত? কমিউনিটি সেন্টার স্যার। কমিউনিটি সেন্টার। তাহলে এখন আসেন, আপনার একই বিয়ে, একবার বলতেছেন বুফে ভালো স্যার, একবার বলতেছেন কমিউনিটি সেন্টার ভালো। কার উপর ডিপেন্ডস করে? গেস্টের উপরে। রাইট। নাম্বার অফ কোয়ান্টিটি, নাম্বার অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি। এখন কোশ্চেন হচ্ছে, ভালো করে খেয়াল করবেন, কত সংখ্যক গেস্ট হলে দুইটা সেন্টারেরই খরচ সেম হবে? এটা আমরা অঙ্ক করে বের করতে পারবো, আমরা ফিজিক্যাল ক্লাসে দেখাবো। তাহলে যে সংখ্যার জন্য দুইটা প্রসেসেরই খরচ সেম, সেই পয়েন্টটাকে বলবো ব্রেক ইভেন পয়েন্ট ফর প্রসেস সিলেকশন। বোঝা গেছে স্যার? জি স্যার। I repeat again, for 100 guests, you said buffet system is good to serve the food for the guest. When your number of guests goes to 500, at that case you said, sir, community center is good. তার মানে number of guests dominate which process is good or bad. তাহলে এই 100 থেকে বাড়তে বাড়তে কোন সংখ্যায় আসলে কমিউনিটি সেন্টার এবং
আমার বুফে দুইটার খরচ একই হবে, সেই সংখ্যাটাকেই বলবো আমি ব্রেক ইভেন অ্যানালাইসিস ফর প্রসেস সিলেকশন। এবার একটু স্লাইডটা পড়ে দেখেন, দেখবেন যে ইনশাল্লাহ ক্লিয়ার।